সবাইকে স্বাগত জানাচ্ছি ফিনবাংলা ভয়েসের পক্ষ থেকে। আজকেও আমি ডক্টর এস.এম. আলম আছি আপনাদের সাথে কথা বলার জন্য বাংলাদেশ প্রসঙ্গে। আমরা ভালো নেই, বাংলাদেশ ভালো নেই, এটা আমরা সবাই জানি। আমরা যারা প্রবাসে থাকছি তারা কিন্তু আরও ভালো নেই, কারণ আমরা উদ্বিগ্ন এখনও পর্যন্ত অবরুদ্ধ বাংলাদেশের জন্য। জানি না বাংলাদেশ কখন অবমুক্ত হবে, কারণ আমরা সবাই জানি এখনও কারফিউ বহাল রয়েছে, বাংলাদেশের মানুষের চলাচল সীমিত রয়েছে এবং চলাচলই নয়, অধিকার বা বাক স্বাধীনতাও সীমিত আছে। ইতিমধ্যে বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন প্রাণহানির চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ থেকে বিভিন্ন লিঙ্কের মাধ্যমে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে গেছে। আমরা এই বিভৎস চিত্রগুলো দেখতে পাচ্ছি এবং সেগুলো দেখে আমরা রীতিমতো আতঙ্কিত হচ্ছে এবং আমরা এগুলো নিতে পারছি না। যার জন্য এই পরিস্থিতির সৃষ্টি, সেটি কোটা সংস্কার আন্দোলন বা ছাত্রছাত্রীদের আন্দোলন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দমিত আছে, কিন্তু প্রকৃতপক্ষে যখন কারফিউ উঠিয়ে নেওয়া হবে, বাংলাদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো স্বাভাবিক পর্যায়ে আসবে, তখন প্রকৃতপক্ষে আমরা আসতে পারবো তাদের কি অবস্থান, তারা কি ভাবছে। আপাতত আমরা কিন্তু জানছি তারা সরকারকে আলটিমেটাম দিচ্ছে। 2 দিনের আলটিমেটাম অলরেডি ছিল, আজকে সেটি শেষ হবে। পরবর্তী আমি যে বিষয়টি আপনাদের সাথে কথা বলার জন্য আজকে এসেছি, এবং এটি কিন্তু আমাদের ফিনবাংলা ভয়েসের সংহতির অংশ হিসাবে আমরা বাংলাদেশের জন্য কাজ করছি, কারণ বাংলাদেশের পাশে থাকার চেষ্টা করছি। আপনারা হয়তো বাংলাদেশে বর্তমানে ইন্টারনেট না থাকার কারণে আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন না, কিন্তু আজকে একটি বিষয় আমি আপনাদের অবতারণা করতে চাই, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের আগামী ভবিষ্যৎ কি হবে সেটার থেকে কিছুটা ইঙ্গিত পাওয়া যাবে। সেই খবরটি আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো ডয়েচে ওয়েলের একটি বিশ্লেষণ। ডয়েচে ওয়েলে বাংলাদেশ সরকারের আন্দোলনে ইউএন লোগো সম্বলিত যানবাহন এবং হেলিকপ্টার ব্যবহারের প্রমাণ তুলে ধরেছে এবং তার প্রেক্ষিতে কি হতে যাচ্ছে সেই বিষয়টাও তারা বিশ্লেষণ করেছে। যদিও বিশ্লেষণটি ইংরেজিতে, আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব এবং সেটার বাংলায় আমি বিশ্লেষণটিও আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করার চেষ্টা করব। তা থেকে আমরা আগামীর গতি প্রকৃতি কী হতে পারে সেটা উপলব্ধি করতে পারবো। চলুন দেখি আমরা ডিডব্লিউর বিশ্লেষণটি। Violent clashes between police and students protesting a government job quota system. More than 100 people have been killed, and the government has ordered a curfew and deployed military forces. Now, a Deutsche Welle investigation has revealed that vehicles with UN markings have been deployed in the crackdown. The United Nations has called the violence against student protesters shocking and unacceptable. And this footage, monitored by DW's investigations unit, clearly shows UN markings on armored personnel vehicles that are being used against the demonstrations. Investigation comes after rights groups questioned Bangladesh's involvement in a number of peace missions. A DW probe in May showed that Bangladesh had deployed officers implicated in cases of torture and killings as UN peacekeepers. And I'm very pleased to welcome Birgitta Schulke from DW's investigative unit, who recently revealed how suspected human rights abusers from Bangladesh were deployed on those UN peace missions. Let's start with this investigation into the insignia on these vehicles. Just to be clear, it doesn't seem like these are actually vehicles that have been sent by the UN to Bangladesh, right? No, not at all. And that might be the problem. To understand how the vehicles with the insignia of the UN could end up there in the midst of the protests, we have to understand that Bangladesh, as a troop contributing country, not only contributes troops but also equipment to the UN. So Bangladesh is the third biggest contributors to UN peace missions, and so they have a lot of these sort of vehicles with UN insignia in their stock. Actually, when we went there to shoot, to film in Bangladesh for our latest investigation, we saw a lot of these sort of vehicles with UN insignia on the UN training ground in Bangladesh, close to the capital Dhaka. It's pretty remarkable to see these vehicles on the streets of Dhaka with the Bangladesh military. Has there been reaction from the United Nations to this? For the UN, it's obviously a huge issue that these vehicles with the UN insignia were in the midst of a brutal crackdown on demonstrators, which left many young people dead, right? And in a briefing yesterday, the UN spokesperson made it very clear that the forces, the UN forces and the UN insignia can only be used in mandated UN peace missions. That's what he had to say.
Colleagues on the ground in Bangladesh have seen reports of disturbing reports of UN-marked vehicles that may have been used during the developments we've seen in Bangladesh over the last few days. It's important for us to stress that UN troop and police contributing countries are to use UN insignia and equipment marked with this insignia only when they are performing mandated tasks as part of a UN peacekeeping or UN political mission, and within the context of the deployment of any UN mission. The UN is alerted, and this comes to a time where the contribution of Bangladesh to UN peacekeeping missions is under huge criticism. Especially human rights groups are demanding to exclude Bangladesh from UN missions because of their bad human rights track record. And do you think there could be any consequences here for Bangladesh coming out of this? I mean, that's definitely something human rights groups would hope for, right? বিশ্লেষণটি ইংরেজিতে আপনারা দেখলেন যে মূল মেসেজটি সেটি কিন্তু আমাদের বাংলাদেশের জন্য অশনি সংকট। বিশেষ করে সেনাবাহিনী আজকে যে পর্যায়ে পৌঁছেছে তাদের জন্য এটা বোধহয় একটা প্রচণ্ড রকমের লার্নিং হবে। কারণ আন্তর্জাতিক সম্প্রদায় অলরেডি এবং আন্তর্জাতিক মিডিয়া ধরেন বিবিসি থেকে শুরু করে ডয়েচে ভেলে এবং অন্যান্য আমি ইন্ডিয়ার হিন্দুস্তান টাইমস ও তাদেরও সরাসরি প্রতিবেদন দেখছিলাম, সেখানেও তারা কিন্তু এই বিষয়টি কভার করেছে যে তারা প্রমাণ পেয়েছে যে বাংলাদেশের এই আন্দোলনকে দমন করার জন্য জাতিসংঘের লঘু সংবলিত যানবাহন কিংবা হেলিকপ্টার এবং অন্যান্য সরঞ্জাম ব্যবহার করা হয়েছে, এবং এটা কোনোভাবেই বাংলাদেশ করতে পারে না। কারণ এটা তখনই করতে পারে যখন যদি জাতিসংঘের অনুমোদনকৃত কিংবা জাতিসংঘ কর্তৃক কোনো অ্যাসাইন্ড কোনো টাস্ক থাকে, তখনই এই সমস্ত সরঞ্জামাদি যানবাহন কিংবা হেলিকপ্টার কিংবা গোলাবারুদ ব্যবহার করে কোনো দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। বাংলাদেশ সেনাবাহিনী যেভাবেই হোক তারা এটি ব্যবহার করেছে এবং তার ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশের কাছে। সেই ব্যাখ্যা আমি জানি না কি দিবে, যদিও আমরা বাংলাদেশের পত্রপত্রিকায় একটি ফানি ব্যাখ্যা পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে পেয়েছি যে তারা ভুলে লোগোটি মুছেনি, এখন তারা আবার এটা মুছে দিয়েছে। এই বক্তব্যটি কতটুকু গ্রহণযোগ্য হবে জানি না, আমাদেরকে অপেক্ষা করতে হবে। অন্যদিকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারাও কিন্তু বক্তব্য দিয়েছে, তারা প্রমাণ পেয়েছে বাংলাদেশের সরকার কর্তৃক নৃশংসতার বা আন্দোলনরত মানুষজনকে রক্ষা করার জন্য বাংলাদেশ সরকার কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি, বরং তাদেরকে জোরপূর্বক তাদের উপর গুলি বর্ষণ করা হয়েছে। সেই জন্য তারা জাতিসংঘের কাছে অলরেডি দাবি তুলেছে যে বাংলাদেশকে পিস কিপিংয়ে আর সুযোগ না দেওয়ার জন্য। কিন্তু আমরা জানি বাংলাদেশ কিন্তু পিস কিপিংয়ের জন্য তৃতীয় বৃহত্তম দেশ, এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে পুলিশ বাহিনীর মধ্যে কিন্তু এটি একটি অত্যন্ত লোভনীয় এবং বড় ধরনের একটা প্রজেক্ট। প্রত্যেকেরই বা ড্রিম থাকে যে এই সমস্ত পিস কিপিংয়ে যাবে, 1 বছর 2 বছর থাকবে এবং একটা মোটা অঙ্কের সাপোর্ট পাবে, সে দিয়ে তাদের জীবন মান ভালোভাবে চলবে। সেটি যদি বন্ধ হয়ে যায়, দুটি ক্ষতির মুখে বাংলাদেশ পড়বে। একটি হলো চরমভাবে সেনাবাহিনীর ইমেজ নষ্ট হবে আন্তর্জাতিকভাবে, দ্বিতীয় হলো সেনাবাহিনীর ভিতরে কিন্তু একটি বিরাট অসন্তোষ সৃষ্টি হবে। আমরা আসলেও বাংলাদেশের বিপক্ষে যাক এরকম কোনো সিদ্ধান্ত দেখতে চাই না, কিন্তু এই মুহূর্তে যে সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে বাংলাদেশকে উদ্ধার করার জন্য, বাংলাদেশকে সত্যিকার অর্থে বাঁচানোর জন্য আর কোনো ভালো পন্থা আছে কিনা জানি না। ভালো থাকবেন সবাই। আমরা যেমন প্রবাসী থেকে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, আপনারা বাংলাদেশের ইন্টারনেট ব্যবস্থা যখন সহজ স্বাভাবিক হবে তখন নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন যে প্রবাসীরা কিভাবে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছে। আশা করছি এই ধারাবাহিকতাটা অব্যাহত থাকবে এবং বাংলাদেশ তার মাথা উঁচু করে পৃথিবীর বুকে নিজের সম্মান নিয়ে বাংলাদেশ হিসাবে বেঁচে থাকবে।